Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. আজকে আমরা মেটাবলিজমের একটা নতুন জায়গা নিয়ে আলোচনা করব। আমরা এতদিন দেখেছি যে খাদ্য পরিপাক এবং শোষণ এই দুটো কাজ হয়ে থাকে, কিন্তু খাদ্য পরিপাক এবং শোষণ হওয়ার পর যে ক্ষুদ্র উপাদানগুলো রয়েছে আমাদের শরীরভাবে কিভাবে তার আত্তীকরণ ঘটে থাকে বা কিভাবে তার ব্যবহারযোগ্যতা হয়ে থাকে সেটাও কিন্তু আমরা দেখব। সেটা দেখতে গেলে কিছু ক্রমান্বয়ে প্রসেস দেখতে হবে আমাদেরকে বা কিছু আমরা বলতে পারি কিছু প্রক্রিয়া, যে প্রক্রিয়াগুলো না হলে কোনোভাবে এই যে পদ্ধতিটা এটা স্তব্ধ হয়ে যাবে। এবং সেটা দেখতে গেলে সবার আগে যে বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে মেটাবলিজম কি বা বিপাক কি। মেটাবলিজম বলতে আমরা কি বুঝি? আমরা অনেক সময় বলে থাকি এর মেটাবলিজম খারাপ তাই এ ওবেস হয়ে যাচ্ছে, এর মেটাবলিজম খুব ভালো তাই এর খুব থিন বডি রয়েছে। এরকম স্টেটমেন্ট আমরা পাস অন করে থাকি। নাও আমরা দেখব যে কিভাবে মেটাবলিজমটা হয়ে থাকে। বিপাক বলতে আমরা কি বুঝি? বলছে জীবন বজায় রাখার জন্য জীবন্ত প্রাণীর মধ্যে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়াগুলির একটি সিরিজকে বোঝায়। আমরা সিরিজ দেখি, বিভিন্ন রকমের ওয়েব সিরিজ, যেই ওয়েব সিরিজে বিভিন্ন এপিসোডস থাকে, যেই 7টা বা 8টা এপিসোডস নিয়ে একটা ওয়েব সিরিজ তৈরি হয়, ঠিক সেই রকম মেটাবলিজম অনেকগুলো এপিসোড নিয়ে একটা মেটাবলিজমের মতন ওয়েব সিরিজ তৈরি হয়। এখানে সিরিজটা যেহেতু ট্রান্সলেশন তাই সিরিজই রয়ে গেছে, বাট এটা কি, এটা হচ্ছে পর্যায়। তার মানে অনেকগুলো পর্যায় নিয়ে যে ঘটনাক্রম হয়ে থাকে তাকে বলা হয় বিপাক। এই বিপাক দুটো প্রক্রিয়ার মাধ্যমে হয়, একটা ক্যাটাবলিজম, একটা অ্যানাবলিজম। তাহলে অ্যানাবলিজম এবং ক্যাটাবলিজম সেটা কিভাবে হয়ে থাকে? ক্যাটাবলিজমের ক্ষেত্রে কি হয়? কমপ্লেক্স থেকে কমপ্লেক্স মলিকিউল ভেঙে কিসে পরিণত হয়? সিম্পল মলিকিউলে ক্যাটাবলিক রিঅ্যাকশনের মাধ্যমে, এবং সেখানে তাপ মুক্ত হয়ে থাকে। আর অ্যানাবলিকে কি হয়? সিম্পল থেকে কমপ্লেক্সে পরিণত হয় এবং এক্ষেত্রেও তাপ রিলিজ হয়। এক্ষেত্রে এটিপি তৈরি হয় একটা এডিপি মলিকিউলের সাথে একটা ফসফেট মলিকিউল যুক্ত হয়ে। এইটা হচ্ছে ঘটনা। কি মনে রাখবো? মনে রাখবো ক্যাটাবলিক কখন হচ্ছে? যখন কমপ্লেক্স থেকে, জটিল থেকে সরলে পরিণত হচ্ছে। আর মানে এটা মনে রাখবো আমরা, যখন জটিল থেকে সিম্পলে পরিণত হচ্ছে বা সরলে পরিণত হচ্ছে। তার মানে ক্যাটাবলিকের ক্ষেত্রে কি দেখব? জটিল থেকে সরল হচ্ছে। অ্যানাবলিকের ক্ষেত্রে কি দেখব? সরল থেকে জটিল হচ্ছে। এবং দুজনের ক্ষেত্রেই হিট রিলিজ হচ্ছে। এখানে ক্যাটাবলিজম এবং অ্যানাবলিজমের কিন্তু সংজ্ঞা দেওয়া হচ্ছে। বলছি বিপাক কোনো জীবের মধ্যে ঘটে যাওয়া সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়াকে অন্তর্ভুক্ত করে, যার মধ্যে অণুগুলোকে শক্তিতে রূপান্তরিত করে, কোষ এবং টিস্যুগুলোর জন্য ব্লক তৈরি করে। তার মানে এরকম, এই যে বিভিন্ন ব্লক যুক্ত হয়ে একটা জায়গা তৈরি হচ্ছে, আমরা যদি বলে থাকি না কম্পিউটারে পিক্সেল, অর্থাৎ এই যে স্ক্রিনটাতে আমি ভিডিওটা রেকর্ড করে তোমরা পরবর্তীতে এটা দেখতে পারবে, এই প্রত্যেকটা স্ক্রিনের একটা পিক্সেল থাকে। পিক্সেল এরকম ছোট ছোট বক্স হয়, যেই বক্সগুলো যুক্ত হয়ে একটা স্ক্রিন তৈরি করে। ঠিক সেই রকম এক একটা ব্লক যুক্ত হয়ে শরীরের মধ্যে মেটাবলিজম কিন্তু ক্রমান্বয়ে চালাচ্ছে, এবং আলটিমেটলি কিছু ওয়েস্ট ম্যাটেরিয়াল বা বর্জ্য তৈরি হয় যেটাকে নির্মূল করে থাকে। এটা জীবনের রক্ষণাবেক্ষণ, বৃদ্ধি, মেরামত, তার মানে টিস্যু রিপেয়ার যেটাকে আমরা বলে থাকি, শরীরের যে সিস্টেমগুলো রয়েছে তার দক্ষ কার্যকারিতা সক্ষম করার জন্য কিন্তু একটা অতি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। শক্তি উৎপাদন এবং ব্যবহার বিপাকের কেন্দ্রবিন্দু, তার মানে এরকম সেন্টার পয়েন্ট। সেলুলার ক্রিয়াকলাপ, সেলুলার মানে কি? কোষ, শুরু করে শারীরিক চলাচল পর্যন্ত বিভিন্ন শারীরিক ক্রিয়াকলাপের জন্য শক্তি প্রয়োজন হয়। এই যে আমি কথা বলছি, আমার শক্তি দরকার। তোমরা পড়াশোনা করবে, তোমাদের শক্তি দরকার। তোমরা হাঁটাচলা করবে, তোমাদের শক্তি দরকার। বিপাকের মধ্যে গ্লুকোজ এবং ফ্যাটগুলোর মতো পুষ্টিকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি আকারে ব্যবহারযোগ্য শক্তিতে রূপান্তর করা জড়িত বিভিন্ন জৈবিক প্রক্রিয়াগুলোর জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।
আমি যদি ধরে নিই যে আমাদের শরীরটা হচ্ছে একটা কারখানা, যেই কারখানায় বিভিন্ন সেকশন রয়েছে। যেরকম আমরা নরমালি কোনো একটা কারখানা, প্যাকেজিং এর কারখানা, কোথাও প্যাকেটের উপরের স্টিকার তৈরি হচ্ছে, কোথাও প্লাস্টিক ব্যাগ তৈরি হচ্ছে, হচ্ছে তো ঠিক সেই রকমই আমাদের কোথাও রয়েছে হচ্ছে পাকন্ত্রীয় সেকশন, কোথাও রয়েছে নার্ভাস সেকশন, প্রত্যেকটা জায়গায় রয়েছে। এবার প্রত্যেকের তো কি দরকার, রসদ দরকার। তার মানে কি আজকে কোনো নর্মাল বাস্তবিক কারখানায় যদি মেশিনকে ক্রমাগত আমরা অয়েলিং না করি, তাহলে মেশিনগুলোর যে কলকবজা রয়েছে সেগুলো জং ধরে যাবে, কাজ করবে না একটা টাইমের পর। ঠিক সেই রকমই আমাদের শরীরের যে কারখানাটা রয়েছে, শরীররূপী যে কারখানা, যেখানে বিভিন্ন সেকশন রয়েছে, সেই সেকশনগুলোতে যদি কোনোভাবে আমরা তার রসদ না পৌঁছাই, তাহলে কি হবে? তাহলে সেখানেও তো জং ধরে যাবে, কাজ করতে পারবে না। আজকে তুমি যদি ক্রমাগত ১০০ দিন, বা আমি যদি ধরি ১০০ দিনও না, ক্রমাগত যদি ১০ দিন কিছু না খেয়ে থাকো, তোমার শরীর কতটা দুর্বল হয়ে যাবে, কতটা ওজন কমে যাবে, তাই না? তার মানে কি, ওর রসদ কি? ওর রসদ হচ্ছে শক্তি। ওই ১০ দিন না খেয়ে থাকলে তুমি কিন্তু কোনো কাজ করতে পারবে না। তোমার কোনো রকম শক্তিই থাকবে না যে আমি এই কাজটা করি, আমার ইচ্ছা হোক যে আমি এই কাজটা করব। তাহলে রসদ দরকার, যেই রসদটা এই মেটাবলিজমের মাধ্যমে আমরা পেয়ে থাকি। বলছে গ্লুকোজ একটি সাধারণ চিনি বিপাকের প্রাথমিক শক্তির উৎস। এটি এটিপি উৎপাদন করতে গ্লাইকোলাইসিসের মতন প্রক্রিয়াগুলোর মাধ্যমে জারিত হতে পারে। গ্লুকোজ বিপাক গুরুত্বপূর্ণ কারণ এটি শরীরের কোষ এবং অঙ্গগুলোর জন্য সহজেই, পয়েন্ট টু বি নোটেড, সহজেই, ইজিলি উপলব্ধ হয় এবং দক্ষ শক্তির উৎস হিসাবে কিন্তু একে ব্যবহার করা হয়। আজকে যখন লকডাউন পিরিয়ড হয়েছিল, আমরা কিন্তু শপিং মলে গিয়ে বা কোনো বড় মলে গিয়ে, কোনো যেখানে মুদি দোকানের জিনিসপত্র বিক্রি হয় বিভিন্ন প্যাকেজিং করা, সেখানে গিয়ে কিনেছিলাম, কিনিনি? আমরা বেসিক আমাদের যে লোকাল মুদি দোকান সেখান থেকে জিনিস কিনেছিলাম। আমরা অনেকেই কিনে থাকি, আবার অনেকে ওরকম জায়গার থেকেও কিনে থাকি, তাই না? একদম পাড়ার মধ্যে যে মুদি দোকান সেখান থেকে জিনিস কিনেছিলাম। তাহলে আমার বেসিক নিডটা আমার দরকার ছিল। আমি যদি দেখতাম যে আমার এই ব্র্যান্ডের জিনিস চাই, আমি এখানে গিয়ে এটা কিনবো, তাহলে আমার কিন্তু ওই লকডাউনে খাওয়া হতো না। আমাদের মুদি দোকানের লোকজনেরা, যারা মুদি দোকান দিয়েছিল, আমাদেরকে খাওয়ার জোগান দিয়েছিল, আমরা তাদের কাছে কৃতার্থ। তো ঠিক সেই রকম বিষয়টাও এখানে চলে, যে বেসিক নিড, তাই না? বেসিক যে নিড আমরা বলি না, রুটি কাপড়া মাকান, বেসিক নিড হয় আমাদের। ওই বেসিক নিডটা কমপ্লিট করলেই আমরা কিন্তু খুব সুন্দরভাবে চলতে পারি। সেরকম গ্লুকোজও অনেক এমন বিপাকীয় প্রক্রিয়া রয়েছে যাদের বেসিক নিড হিসাবে কিন্তু কাজ করে থাকে। এবার দ্য গ্রেট কার্বোহাইড্রেট মেটাবলিজম। কার্বোহাইড্রেট মেটাবলিজম বিভিন্ন পর্যায়ে হয়ে থাকে, যার মধ্যে প্রথমে আসে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিসের কথা যদি আমরা দেখি, তাহলে গ্লাইকোলাইসিস কি হচ্ছে? গ্লাইকোলাইসিসে গ্লুকোজ পাইরুভেটে রূপান্তরিত হয়, যা শরীরের শক্তি, যে এটিপি, সেই এটিপিতে কিন্তু তৈরি করে থাকে। ক্রেবস চক্র হয়, সাইট্রিক অ্যাসিড চক্র। এরা পাইরুভেট মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং আরো ভাঙার জন্য তার থেকে কিন্তু শক্তি নির্গত হয়। পরবর্তীতে যাওয়ার আগে বলে রাখি যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা ভাবতেই পারো যে আমার তো কেমিস্ট্রি নেই, আমি কি করে এগুলো মাথায় রাখবো। মাথায় রাখার জন্য কেমিস্ট্রি থাকাটা দরকার না। হয়তো এমনও রয়েছে কেমিস্ট্রি রয়েছে, বাট দে ডোন্ট ইভেন আন্ডারস্ট্যান্ড যে আমি কিভাবে এগোবো। আমাকে মাথায় রাখতে হবে আমি নিউট্রিশনের মধ্যে বিপাক পড়ছি, তো আমাকে সেইভাবে মনে রাখতে হবে। আমি একদম বায়োলজির তথাকথিত স্ট্রাকচার দেওয়া ইকুয়েশন পড়বো না, এবং এখানে স্ট্রাকচার দেওয়া ইকুয়েশনের কোনো প্রয়োজনও নেই। আমি বেসিক জিনিস পড়বো যে কিভাবে গ্লুকোজ থেকে হেক্সোকাইনেজের প্রভাবে গ্লুকোজ 1 ফসফেট তৈরি হচ্ছে, তারপর গ্লুকোজ 6 ফসফেট তৈরি হচ্ছে, সেখান থেকে আবার গো অন হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। এই যে বিষয়গুলো আমরা জাস্ট সিম্পল মাথায় রাখবো। আর কি হয়ে থাকে? আরেকটা হয়ে থাকে ইলেকট্রন পরিবহন শৃঙ্খল বা ইটিসি, যেটাকে বলা হয়ে থাকে গ্লাইকোজেনেসিস বা গ্লাইকোজেনোলাইসিস, যেটাকে আমরা বলে থাকি গ্লুকোনিওজেনেসিস। এরকম বিভিন্ন পর্যায়ক্রমের ঘটনা হয়ে থাকে। গ্লাইকোলাইসিস কি? গ্লাইকোলাইসিস হচ্ছে আমাদের কি হয়, যেটা বললাম, যে প্রথমে গ্লুকোজ কোষের মধ্যে ঢুকছে। কোষের মধ্যে ঢোকার পর এটা গ্লুকোকাইনেস বা আরেকটা উৎসেচক হয় হেক্সোকাইনেস, এদের প্রভাবে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তার আগেও একটা অন্তর্বর্তী প্রক্রিয়া হয় গ্লুকোজ 1 ফসফেটের, এটার দরকার নেই অত অন্তর্বর্তী পড়ার।
আইসোমারেজ উৎসেচকের প্রভাবে ফ্রুক্টোজ 6-ফসফেটে পরিণত হয়। তারপর ফসফোফ্রুক্টোকাইনেজ উৎসেচকের প্রভাবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেটে পরিণত হয়। এবার এখান থেকে অ্যালডোলেজ বলে একটা উৎসেচক আছে, সে দুটো জিনিসে ভাগ করে। কি কি? একটা ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট আর একটা হচ্ছে গ্লিসারালডিহাইড 3-ফসফেট। ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এখানেই থেমে যাচ্ছে, গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবার এগোচ্ছে। এগোনোর পর কি করছে? এগোনোর পর 1,3-বিসফসফেট গ্লিসারেট, তারপর সেখান থেকে 2,3-বিসফসফোগ্লিসারেটে পরিণত হচ্ছে। এবং এই যে ডবল অ্যারো দেওয়া, এইদিকেও অ্যারো এদিকেও অ্যারো, এর মানে হচ্ছে উভমুখী। তার মানে এই বিক্রিয়াটা যেরকম এদিকে হচ্ছে এদিকেও সেম ভাবে হতে পারে। তার মানে এটার থেকেও কিন্তু গ্লিসারালডিহাইড 3-ফসফেট তৈরি হতে পারে। এবার চলে আসে এইদিকে, তাহলে 3-ফসফোগ্লিসারেট মিউটেজের প্রভাবে কিসে পরিণত হচ্ছে? 2-ফসফোগ্লিসারেটে। তারপর সেখান থেকে কিসে পরিণত হচ্ছে? ফসফোএনল পাইরুভেটে, পিইপি আমরা বলে থাকি, সেখান থেকে পরিণত হচ্ছে আমাদের পাইরুভেটে। খুব সহজ প্রক্রিয়া। অনেকেই আছে যারা ভয় পাও, গ্লাইকোলাইসিস একটা জায়েন্ট প্রসেস, এটা মনে রাখতে খুব প্রবলেম হয় না? যে প্রক্রিয়াটা তোমার শরীরের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলেছে, তাকে মনে রাখতে আমাদের এত কষ্ট হবে? তার মানে তো আমরা কোথাও গিয়ে আমাদের শরীরের মধ্যে ঘটে যাওয়া প্রক্রিয়াগুলোকে ডিসরেসপেক্ট করছি, তাই না? বিষয়টা তাই। আমি মাথায় রাখবো যে এই প্রসেসগুলো কনস্ট্যান্টলি হচ্ছে আমার বডিতে, তাই না? গ্লাইকোলাইসিস হচ্ছে, ক্রেবস সাইকেল হচ্ছে, এভরিথিং ইজ হ্যাপেন। তো আমি সেখান থেকেই মাথায় রাখবো, গ্লুকোজ থেকে চলে আসবো গ্লুকোজ 6-ফসফেটে। কার প্রভাবে? হেক্সোকাইনেজের প্রভাবে। 6-ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6-ফসফেটে। কার প্রভাবে? আইসোমারেজের প্রভাবে। ফ্রুক্টোজ 6-ফসফেট থেকে পরিণত হবে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। কার প্রভাবে? ফসফোফ্রুক্টোকাইনেজের প্রভাবে। এবার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট গ্লিসারালডিহাইড 3-ফসফেট আর ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেটে ভাঙছে। এই ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এখানেই থেমে যাবে। গ্লিসারালডিহাইড 3-ফসফেট কি করবে? ও পরিণত হবে মিউটেজের প্রভাবে কিসে? 2,3-বিসফসফোগ্লিসারেটে। এটা হচ্ছে অন্তর্বর্তী পর্যায়। ফসফোগ্লিসারেট কাইনেজের প্রভাবে 3-ফসফোগ্লিসারেট, 3 এর থেকে তারপর 2-ফসফোগ্লিসারেট কার প্রভাবে? মিউটেজ। এবং তারপর 2-ফসফোগ্লিসারেট এনোলেজের প্রভাবে পরিণত হবে ফসফোএনল, এনল এনল, তো ফসফোএনল পাইরুভেটে। এবং সেখান থেকে ফসফোএনল কেটে বেরিয়ে যাবে, পড়ে থাকবে শুধু পাইরুভেট। তাহলে এই হচ্ছে প্রক্রিয়া আমার গ্লাইকোলাইসিস। সেই বিষয়গুলোকেই আমি এখানে লিখে দিয়েছিলাম, যে যাতে তোমাদের সুবিধা হয়, কিন্তু ছবির মাধ্যমে আমরা মোটামুটি বুঝে গেছি যে প্রক্রিয়াটা কিভাবে হয়ে থাকে। তাহলে আলটিমেটলি আমার কাছে কি এলো? আমার কাছে এলো হচ্ছে পাইরুভেট এবং এটিপি, দুটি অণু শেষ পণ্য হিসাবে প্রাপ্ত হয়। তাহলে এবার এই পাইরুভেটটাকে আমরা কি করব? এই পাইরুভেটটা আমার ক্রেবস সাইকেলে আমাকে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে? আমি যদি ক্রেবস সাইকেলটা একটু দেখে নিই। এই যে এই যে আমি আম, পাইরুভেট পেলাম, পাইরুভেট আবার এলডিএইচ মানে এলডিএইচ উৎসেচকের প্রভাবে অ্যাসিটাইল কোয়েতে পরিণত হয়। এই যে গ্লুকোজ থেকে ডাইরেক্ট অ্যারো দিয়েছে না অ্যাসিটাইল কোয়েতে, কোএনজাইমটাকে কোয়ে লেখা হয়। এই যে গ্লুকোজ থেকে ছোট্ট অ্যারোটা দিয়ে কি সুন্দর বুঝিয়ে দিল অ্যাসিটাইল কোয়ে। এই যে গ্লুকোজ থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো কিভাবে? ওই পুরো প্রসেসটা গ্লাইকোলাইসিসের। সেখান থেকে পাইরুভেট পেলাম এলডিএইচ উৎসেচকের প্রভাবে। এলডিএইচ এর পুরো কথা কি? ল্যাকটেট ডিহাইড্রোজিনেস। পাইরুভেটের থেকে তৈরি হবে আমার অ্যাসিটাইল কোয়ে, এবং তারও আগে তৈরি হবে ল্যাকটেট। ঠিক আছে, এটা আমাদের কোরি সাইকেলে আমরা পড়বো। তাহলে গ্লুকোজ থেকেও অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়, ফ্যাটি অ্যাসিড থেকেও অ্যাসিটাইল কোয়ে পাওয়া যায়। এবার তৈরি শুরু হবে আমার সেই প্রসেস। অ্যাসিটাইল কোয়ে থেকে আমার সাইট্রেট, সাইট্রেটের থেকে অ্যাকোনিটেজের প্রভাবে আইসোসাইট্রেট, আইসোসাইট্রেটের থেকে আমার আলফা কিটোগ্লুটারেট, সেখান থেকে আমার আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজের প্রভাবে সাকসিনাইল কোয়ে, তারপর আমার তৈরি হবে সাকসিনেট, সাকসিনেটের থেকে সাকসিনিক ডিহাইড্রোজিনেজের প্রভাবে ফিউমারেট, ফিউমারেটের থেকে ফিউমারেজ উৎসেচকের প্রভাবে ম্যালেট, তারপর ম্যালেট ডিহাইড্রোজিনেজের প্রভাবে অক্সালো অ্যাসিটেট। আবার সেম ভাবে প্রসেসটা চলতে থাকবে, বিকজ ইট ইজ আ সাইক্লিক্যাল প্রসেস। তার মানে একটা চক্রাকার পদ্ধতি, পদ্ধতিটা কনস্ট্যান্ট চলতে থাকে। এটাই আমার টিসিএ সাইকেল, ট্রাইকার্বক্সিলিক সাইকেল। এবার হচ্ছে এই যে এত কিছু আমরা পড়লাম, গ্লাইকোজেন বলেও একজন হয়। বলা যেতে পারে ও একটু ওর
অনেকগুলো হাত আছে। কেন এই কথাটা বললাম? কারণ গ্লাইকোজেনের একটা অণুতে 30,000 ইউনিট গ্লুকোজ একসাথে যুক্ত থাকতে পারে। জাস্ট ইমাজিন 30,000 ইউনিট। এবার গ্লাইকোজেনোলাইসিস বলে একটা প্রক্রিয়া আমরা দেখতে পাই। গ্লাইকোজেনোলাইসিস। এই গ্লাইকোজেনোলাইসিস কি? লাইসিস কথার অর্থ কি? ভেঙে যাওয়া। গ্লাইকোজেন রয়েছে তার মানে গ্লাইকোজেনকে গ্লুকোজ ভাঙা বা গ্লাইকোজেন যখন গ্লুকোজে পরিণত হয়। সাধারণ চিনি যা শরীর শক্তি উৎপাদন করতে ব্যবহার করে। গ্লাইকোজেন মূলত গ্লুকোজের দীর্ঘ চেন আকারে সঞ্চিত শক্তি এবং গ্লাইকোজেনোলাইসিস পেশি আমাদের যে স্কেলিটাল মাসল হয় এবং লিভারের কোষগুলোতে ঘটে যখন আরো শক্তি উৎপাদন করা প্রয়োজন। এটা মূলত যখন এক্সারসাইজটা বেশি হয় তখনও একটা পদ্ধতি হয়ে থাকে, স্কেলিটাল মাসল এটা হয়ে থাকে। গ্লাইকোজেনোলাইসিসের বিপরীত হলো গ্লাইকোজেনেসিস, যা গ্লুকোজের অণু থেকে গ্লাইকোজেন গঠন করে। তার মানে এরকম রিভার্স প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। এবার কি রকম হয়ে থাকে বিষয়টা লিভারের ক্ষেত্রে? গ্লাইকোজেন গ্লাইকোজেন থেকে আমার গ্লুকোজ 1 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ 6 ফসফেট, সেখান থেকে গ্লুকোজ। ওকে। এবার আমরা যদি দেখি তাহলে রিভার্স প্রসেসটা কিন্তু সেম স্কেলিটাল মাসেলেও হতে পারে। এক্ষেত্রে অতটা ডিটেলস প্রসেস হয় না, কিন্তু আলটিমেটলি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ 6 ফসফেট এবং সেখান থেকে কনভার্সলি গ্লুকোজ তৈরি হয়ে থাকে। এবার যদি আমরা দেখি যে গ্লাইকোজেন পেশি এবং লিভারে সংরক্ষণ করা হয়, স্টোরড আইটেম বলে আমরা জানি গ্লাইকোজেনকে। এটি অনুমান করা হয় যে লিভারে সঞ্চিত গ্লাইকোজেন লিভারের ওজনের প্রায় 5% তৈরি করে। যখন পেশিগুলোতে সঞ্চিত গ্লাইকোজেন মানে যেটাকে রাখা হয় যাতে পরে কাজে লাগবে, লাইক ফ্রিজ, তাদের ওজনের প্রায় 1 থেকে 2%। মায়োসাইট কি? মাসল যে কোষটা রয়েছে সেটাকে মায়োসাইট বলে, মানে পেশি কোষ। গ্লুকোজ পেশি চলাচলের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। হেপাটোসাইট মানে লিভারের যে কোষ, গ্লাইকোজেনোলাইসিস কিছুটা আলাদা হয়। কেন? যখন গ্লাইকোজেনোলাইসিস লিভারে ঘটে তখন উৎপাদিত গ্লুকোজ সরাসরি লিভার দ্বারা ব্যবহার করা হয় না। পরিবর্তে কি করা হয়? পরিবর্তে গ্লুকোজ রক্ত প্রবাহে প্রবেশ করে যাতে এটি অন্যান্য কোষ দ্বারা ব্যবহার করা যায়। কারণ ও জানে আমাকে এতে অ্যাকসেপ্ট করবে না। আমি বরঞ্চ চলে যাই যে অন্য কাউকে যদি পাই যেখানে আমি তাদের সাথে আমার টাইমটা স্পেন্ড করতে পারবো। লাইক এরকমই একটা সিনারিও হয়ে থাকে। প্রাণীদের মধ্যে গ্লাইকোজেন উদ্ভিদের স্টার্চের অনুরূপ হয়। স্টার্চ হলো গ্লুকোজের একটি চেন যা উদ্ভিদের শক্তি সঞ্চয়ের জন্য ব্যবহার করা হয়। যখন কোনো উদ্ভিদের শক্তির প্রয়োজন হয় তখন এটা ভেঙে ফেলা হয়। এবং এই যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনও কিন্তু আমাদের হিউম্যান বডিতে বা আমাদের অ্যানিমেল সেলের ক্ষেত্রে কি করে? স্টোর হাউস হিসাবে কাজ করে। যখনই দরকার হয় ও কিছুটা করে আমাদেরকে দিয়ে দেয়, ওটাকে আমরা কনভার্ট করে দিই গ্লুকোজে এবং আমি ইনস্ট্যান্ট এনার্জি পাই। সেখান থেকে আবার পাইরুভেট, সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে, সেখান থেকে টিসিএ, এইভাবে কিন্তু পুরো প্রসেসটা চলতে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। আজকে আরো পরবর্তীতে দুটো ভিডিও চলে আসবে যেখানে আমরা মেটাবলিজম নিয়ে কিন্তু কমপ্লিটলি আলোচনা করব। অর্থাৎ আজকের দিনে টোটাল 3টে ভিডিও আসবে, যে 3টে ভিডিওতে আমরা কমপ্লিট মেটাবলিজম আলোচনা করে ফেলবো। তো আজকের দিনটা ডেডিকেটেড টু মেটাবলিজম। চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওকে লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড অবশ্যই কমেন্ট করে যাবে যে তোমাদের কেমন লাগলো এবং তোমাদের প্রিপারেশন কেমন চলছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।